আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, বাড়িতেই আছো এবং অ্যাসাইনমেন্ট নিয়ে তোমরা অনেক ব্যস্ত ছিলে। তোমরা এখনও ব্যস্ত আছো এবং এই ব্যস্ততার ভিতরেই তোমাদেরকে তোমাদের লেখাপড়াটি নিয়মিত চালিয়ে যেতে হবে। লেখাপড়া নিয়মিত চালিয়ে যাবে এবং তোমাদের আজকের এই ক্লাসটি আমি তোমাদেরকে ক্লাস করতে চাচ্ছি। আজকে নবম শ্রেণীর। চলো আমরা তোমাদেরকে আমি ক্লাসটি করে দেখাচ্ছি। আর যদি তোমাদের এই ক্লাস বিষয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টস করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে এবং সর্বোপরি তোমরা নিজেরা সুস্থ থাকতে চেষ্টা করবে। তাহলে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তোমাদের বর্তমান সরকার 2021 সালের মধ্যে কেমন বাংলাদেশ গড়তে চান? বর্তমান সরকারের একটি মটো হচ্ছে, বর্তমান সরকারের একটি নীতি হচ্ছে এবং তাদের একটি ইস্তেহার, সেটি হচ্ছে 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলা। এবং এটাকে আমরা যদি বলতে চাই তাহলে এটাকে কি বলবো? আমরা ডিজিটাল বাংলাদেশ বলবো। অর্থাৎ এখানে শুধু সুখী সমৃদ্ধশালী দেশ হলেই হবে না, এখানে আমাদের প্রযুক্তি উন্নয়নের একটি বিষয় এখানে লক্ষণীয় এবং প্রযুক্তির উন্নয়নের মাধ্যমেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশ কি তা বলতে পারবে, ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্যগুলো বলতে পারবে, ডিজিটাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিকগুলো উপস্থাপন করতে পারবে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গৃহীত পদক্ষেপগুলোর বর্ণনা দিতে পারবে। তাহলে চলো আমরা এই শিক্ষণফলের ভিত্তিতে আস্তে আস্তে আমাদের এই পাঠটা শেষ করি। এটি রক্তক্ষয়ী যুদ্ধের ভেতর দিয়ে 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি। 2021 সালে আমাদের স্বাধীনতার অর্ধ শতাব্দী পূর্ণ হবে, অর্থাৎ আমাদের স্বাধীনতার 50 বছর পূর্ণ হবে। 2021 সালের মধ্যে আমরা আমাদের মাতৃভূমিকে একটি বিশেষ জায়গায় নিতে চাই, এই স্বপ্ন আমাদের সবার। এই সরকারের যে ব্যবস্থাপনা, সরকারের ব্যবস্থাপনার সাথে সাথে আমরা যারা সাধারণ জনগণ আছি, পেশাজীবী আছি, সবাই মিলে একটি চিন্তা করছি যে আমরা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমাদের বাংলাদেশ যেন একটি বিশেষ জায়গায় থাকে এবং সেই স্বপ্নটি যেমন সরকারের আছে তেমনি আমাদের সবার মধ্যে এই স্বপ্নটি বিরাজমান আছে। এখন আসছি ডিজিটাল বাংলাদেশ বলতে আমরা কি বুঝবো। ডিজিটাল বাংলাদেশকে যদি আমরা দুই ভাগে ভাগ করতে চাই তাহলে প্রথমটি আসছে ডিজিট, অর্থাৎ সংখ্যা বা অঙ্ক। ডিজিটাল হচ্ছে সংখ্যা বিষয়ক বা কম্পিউটারের ব্যবহারে উপযোগী বিশেষ কিছু। অর্থাৎ আমরা যদি ডিজিটাল বাংলাদেশের কথা বলতে চাই তাহলে আমরা বলবো প্রথমে, যেহেতু এটি সংখ্যা এবং ডিজিটাল হচ্ছে সংখ্যা বিষয়ক, আর আমরা ডিজিটাল বলতে প্রথমেই বুঝি কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা। অর্থাৎ কম্পিউটারে ব্যবহার করা যায় এমন কিছু বিশেষ ব্যবস্থাপনা যার মাধ্যমে আমাদের কাজগুলো সহজ করা যায়, আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করা যায়, এই একটি ব্যবস্থা, এটাকে বলা হবে ডিজিটাল। পরে আসছি ডিজিটাল বাংলাদেশ কথাটি শুধু একটি কম্পিউটার প্রস্তুত দেশ হিসেবে ব্যবহার করা হয়নি। শুধুমাত্র ডিজিটাল বলতে যে কম্পিউটার উপযোগী একটি বিশেষ ব্যবস্থাপনা এটা বলা হয়নি, আরও বিশেষ কিছু এখানে বলা হয়েছে। যে কম্পিউটার দ্বারা প্রস্তুত দেশ এটা ব্যবহার করা হয়নি, এখানে আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা সামনে দেখব। ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে আর একটু বলি। ডিজিটাল বাংলাদেশ বলতে কি বোঝায়? ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা আধুনিক বাংলাদেশ বোঝানো হয়। ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা আধুনিক বাংলাদেশ, অর্থাৎ এটি একটি আধুনিক বাংলাদেশ হবে। এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হবে এবং আমাদের জীবন মান হবে উন্নত। সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে এদেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং দারিদ্র বিমোচনের অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য। যদি তোমাকে এক কথায় বলা হয় তাহলে বলা যাবে
যদি ডিজিটাল বাংলাদেশের মধ্যে যদি ডিজিটাল বাংলাদেশ করতে হয় তাহলে শিক্ষার উন্নয়ন করতে হবে এবং শিক্ষার মধ্যে ডিজিটাল ব্যবস্থাপনা চালু করতে হবে। তারপরে আমাদের স্বাস্থ্যের দিকে আমাদেরকে নজর রাখতে হবে, যাতে করে আমরা একটি কর্মক্ষম একটি জাতি আমাদের মধ্যে থাকে এবং আমাদের যুবকরা যেন কাজে কর্মে মনোযোগ দিতে পারে, বেকার সমস্যা যেন সমাধান হয়ে যায়। তারপরে যেন দারিদ্র সীমার নিচে যারা বাস করে তাদের যেন দারিদ্রতা না থাকে, তারা যেন জীবন ধারণের ক্ষেত্রে আরো উন্নত হতে পারে, সে অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য। পরে আসছি ডিজিটাল বাংলাদেশের মূল কথা। ডিজিটাল বাংলাদেশের মূল কথা আছে দেশের মানুষের জন্য গণতন্ত্র, অর্থাৎ দেশের মানুষ যেন গণতান্ত্রিক দেশে সুন্দরভাবে বসবাস করতে পারে, তাদের বাক স্বাধীনতায় যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে, তাদের চলাফেরায় যেন তাদের স্বাধীনতা থাকে, তারপর তারা যেন বাংলাদেশের জনগণ হিসেবে যেখানে ইচ্ছে বসবাস করতে পারে এবং তারা যেন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে, তাদের কর্তব্য যেন ঠিকভাবে পালন করতে পারে। এটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের মূল কথা। আরও কিছু আছে, যেমন মানবাধিকার একজন মানুষ হিসেবে তাদের অধিকার বাস্তবায়নের জন্য তারা যেন কাজ করে যেতে পারে, মানুষের মধ্যে যেন সমান অধিকারের একটা বিষয় থাকে এবং সবার জন্য আইন সমান থাকে, সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। একজন লোক দারিদ্র সীমা নিচে বাস করে বলেই সে নির্যাতিত হবে, আর একজন লোক ধনী লোক বলেই তার ক্ষমতার দাপটে সে অত্যাচার করবে, একটি শোষিত শ্রেণী সৃষ্টি হবে এবং একটি শাসক শ্রেণী সৃষ্টি হবে। এটা কিন্তু ডিজিটাল বাংলাদেশের মূল কথা নয়। স্বচ্ছতা থাকতে হবে আমাদের প্রত্যেকটি কাজে। আমাদের এখানে কোনো ফাঁকিবাজি চলবে না, দুর্নীতি চলবে না, টেন্ডারবাজি চলবে না। তারপর আমরা আমাদের কথাবার্তায় স্বচ্ছ থাকবো, আমাদের কাজে করবে আমরা স্বচ্ছ থাকবো, আমরা জবাবদিহিতা আমাদের মধ্যে থাকবে, আমাদের ব্যক্তিগত জবাবদিহিতা থাকবে, আমাদের প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা থাকবে, আমরা সুন্দরভাবে জীবনযাপন করব। দায়বদ্ধতা থাকবে, এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা, ব্যক্তিগত দায়বদ্ধতা থাকবে এবং একটি প্রাতিষ্ঠানিকভাবে আমাদের একটা দায়বদ্ধতা থাকবে। যেমন তোমরা প্রতিষ্ঠানে কাজ করছো, তোমরা প্রতিষ্ঠানে লেখাপড়া করছো, তোমরা প্রতিষ্ঠানে যেন তোমাদের কোনো ক্ষতি না হয়, একদিকে যেমন প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবে, আবার তোমরা লক্ষ্য রাখবে যেন তোমাদের দ্বারা প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয়। এটা একটি সামাজিক দায়বদ্ধতা। তারপর সমাজের জন্য তোমাদের দ্বারা কোনো ক্ষতি না হয়, তোমরা ছাত্র সমাজ তোমরা যেন সুন্দরভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজিক কাজকর্মগুলো করতে পারো, সেদিকেও আমাদেরকে এগিয়ে আসতে হবে। তারপরে সুবিচার নিশ্চিত করতে হবে। এই যে আমি বললাম যে একজন শাসক শ্রেণী যেন সৃষ্টি না হয়, কেউ যেন ন্যায়বিচারের বাণী যেন কেঁদে না মরে এবং কেউ যেন তার অত্যাচারের যে বিচার সে বিচার যেন সুনিশ্চিতভাবে পায় এবং সুনিশ্চিতভাবে যেন সে বিচার পায়, সেদিকেও লক্ষ্য রাখা। এটা হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশের কথা, আমাদের মূল কথা। তারপর হচ্ছে প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা। আমরা যেন সবাই প্রযুক্তি নির্ভর হতে পারি এবং সেইভাবে প্রযুক্তি যেন দক্ষ হতে পারি, সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং আমাদেরকে সেইভাবে নিজেদেরকে গঠন করতে হবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের গুরুত্ব কি? প্রথম হচ্ছে মানব সম্পদ উন্নয়ন, অর্থাৎ আমাদের জনসংখ্যার অধিকাংশই হচ্ছে যুব শ্রেণী, যারা বেকার সমস্যায় ভুগছে এবং সেই সমস্যাটিকে সমাধান করার জন্য তারা শুধু বেকার নয়, তারা শিক্ষিত বেকার এবং এই শিক্ষিত বেকারকে যদি তারা হচ্ছে মানব সম্পদ, যদি তাদেরকে বেকার সমস্যা থেকে এনে তাদেরকে কাজ দেওয়া যায় তাহলে দেশের উন্নত হবে এবং এই উন্নতি যাতে আমাদের হয় সেজন্য মানব সম্পদ উন্নয়নের কাজ করতে হবে। পরবর্তীতে আসছি সিভিল সার্ভিস। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সিভিল সার্ভিসে তারা যেন অংশগ্রহণ করতে পারে এবং সেখানে যেন মেধাবীরা আসতে পারে এবং দেশের জন্য যারা কাজ করতে পারে সেটাও সরকার গুরুত্ব দিয়েছে। শুধুমাত্র কিছু সংখ্যক লোক সম্পৃক্ত হলেই হবে না, আমাদের সার্বিক যে জনসংখ্যা আছে সেই জনগণের সম্পৃক্ততা থাকতে হবে। জনগণ যেন তাদের কাজের জন্য, তাদের মঙ্গলের জন্য তারা যেন কাজ করতে পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে, সেদিকে সরকার গুরুত্ব দিচ্ছেন।
আরেকটি বিষয় হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা যেন তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারি। বর্তমানে আমাদের বাংলাদেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে অধিকাংশরই দেখা যাবে স্মার্টফোন আছে, কিংবা কারো ল্যাপটপ আছে, কিংবা কারো ডেস্কটপ আছে। এটা আমাদের একটি জীবনযাত্রার মানের জন্য, জীবনযাত্রার উন্নয়নের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জন্য কম সময়ে আমরা যেন বেশি কাজ করতে পারি, সেজন্য আমরা দৈনন্দিন জীবনে প্রযুক্তিকে ব্যবহার করতে পারি। সরকার তথ্য প্রযুক্তির দিকে গুরুত্ব দিয়েছেন এবং তথ্য প্রযুক্তির দিকে গুরুত্ব দিয়ে আমাদেরকে কাজের দিকে আমরা কাজের দিকে এগিয়ে যাচ্ছি। বেকার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং জনগণ সম্পৃক্ত হচ্ছে। এবং সিভিল সার্ভিসে যে অত্যন্ত সুখের বিষয় যে সিভিল সার্ভিসেও মেধাবীরা আসছে এবং একদিন আমাদের ডিজিটাল বাংলাদেশ হবে এবং সেই 21 সালেই আমরা আশা করছি যে ডিজিটাল বাংলাদেশ আমাদের সরকার যেদিকে গুরুত্ব দিয়েছেন সেই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের গুরুত্বের সাথে সাথে আমাদের জীবনমান উন্নয়ন হবে। পরবর্তীতে আসছি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গৃহীত পদক্ষেপ সমূহ। সাবমেরিন কেবলের সাথে যুক্ত হয় আমাদের দেশে এখন দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান সম্ভব হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একসময় দেখা যেত যে আমরা মডেম ব্যবহার করতাম, তারপরে আস্তে আস্তে আমরা কেবল কানেকশনের সাথে সংযুক্ত হয়েছি, ওয়াইফাই চলে এসেছে, আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে এবং ওয়াইফাই চালু হয়েছে। এই কারণে আমরা কি করেছি, সাবমেরিন কেবলের সাথে যেহেতু যুক্ত হয়েছে বাংলাদেশ, এবং সেই কারণে আমাদের দ্রুতগতির ইন্টারনেট আমরা পাচ্ছি। সারা দেশে ফাইবার অপটিক লাইন বসিয়ে প্রত্যন্ত ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে গেছে এবং আমার মনে হয় না যে তোমাদেরও কারো বাড়িতে ইন্টারনেট লাইন নেই, এটা না, প্রত্যেকের বাড়িতে ইন্টারনেট সেবা পৌঁছে গেছে। যেমন আগে আমাদের স্যাটেলাইট টেলিভিশন অর্থাৎ ডিশ লাইন যেভাবে বাড়িতে পৌঁছে গেছে, এখন দেখা যাচ্ছে যারা ডিশ লাইন সরবরাহ করছে তারাও ইন্টারনেট লাইন তোমাদেরকে দিচ্ছে। পরে আসছি ডিজিটাল বাংলাদেশ বিনিময় গৃহীত আরেকটি পদক্ষেপ হচ্ছে, এই দেশের প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের হাতের নাগালে ফোন রয়েছে। এটাই স্বাভাবিক। আমাদের দেশে আস্তে আস্তে আমরা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের জীবনযাত্রা মান উন্নয়ন হচ্ছে এবং সেই জন্য প্রাপ্তবয়স্ক মানুষের হাতের নাগালে ফোন রয়েছে। ইউনিয়ন পর্যায়ে ইনফরমেশন সার্ভিস সেন্টার খোলা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে যদি তোমরা তোমাদের ইউনিয়ন পরিষদে যাও, গিয়ে দেখবে যে এখানে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র চালু রয়েছে। এখানে বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক সেবা প্রদান করা হচ্ছে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে, প্রত্যন্ত এলাকায় পোস্ট অফিসগুলোকে সেন্টারে রূপান্তরিত করে মোবাইল মানি অর্ডারের সুযোগ করে দেওয়া হয়েছে। তোমরা জানো যে বর্তমানে দেশের প্রান্তরে আমাদের যে পোস্ট অফিসগুলো ছিল সেই পোস্ট অফিসগুলো বন্ধ হয়ে যাওয়ার পথে, এবং এখানে এই পোস্ট অফিস বন্ধ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশের কোটি টাকা আমাদের ক্ষতি হয়ে যাচ্ছিল এবং সরকারের একটি চমৎকার ব্যবস্থাপনায় বর্তমানে এই পোস্ট অফিসগুলো, যেখানে পোস্ট অফিসগুলো বন্ধ হয়ে যাচ্ছিল সেখানে পোস্ট সেন্টার চালু হয়েছে এবং এখানে আমাদের বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক কার্যক্রম চালু রয়েছে। তাছাড়া তোমরা জানো বর্তমানে ডাক বিভাগের একটি সেবা চালু রয়েছে নগদ, এটাও একটি যুগান্তকারী পদক্ষেপ এবং এই পদক্ষেপের মাধ্যমে পোস্ট অফিসের যে ক্ষতি সেই ক্ষতিগুলোকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এখানে যেহেতু সেন্টারে রূপান্তরিত হয়েছে এবং সেই জন্য মানুষ মোবাইল মানি অর্ডারের একটি বিশেষ সুযোগ পাচ্ছে। এখন হচ্ছে আমাদের জানতে হবে কতগুলো তোমাদের প্রশ্ন, যেমন ডিজিটাল বাংলাদেশ কি, তারপর হচ্ছে ডিজিটাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিকগুলো কি কি, তারপরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গৃহীত পদক্ষেপগুলোর বর্ণনা দাও। মূল্যায়ন, ডিজিটাল বাংলাদেশ কি, ইউনিয়ন পর্যায়ে ইনফরমেশন সেন্টার খোলা কিসের উদাহরণ, ডিজিটাল বাংলাদেশের মূল কথা কি, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকার কোন কোন বিষয়ের দিকে গুরুত্ব দিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি মূল্যায়নের প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা ধরে নিবে যে তোমরা এই ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছ। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আবার প্রথম থেকে তোমরা দেখতে শুরু করবে এবং মূল্যায়নে এসে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দিতে চেষ্টা করবে। বাড়ির কাজ, ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে 150 শব্দের রচনা লেখা। তো আশা করি আজকে তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে তোমাদের জন্য আরও নতুন কিছু ক্লাস আমি নিয়ে আসবো এবং তোমাদের নবম শ্রেণীর জন্য সিরিজ ভিত্তিক একটি ভিডিও টিউটোরিয়াল তোমাদের সবার জন্য কাজে লাগবে। সেই জন্য আমি কাজ করে যাচ্ছি। আশা করি যদি তোমাদের কাছ থেকে আমি উৎসাহ পাই তাহলে অবশ্যই
আমি তোমাদের জন্য কাজ করে যাব। সর্বোপরি তোমরা অনেক ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।